রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূর দা, সর্বভারতীয় নেতৃত্ব সৃজন দা, দীপশিতা দি, ময়ূর, প্রতিকুর দা, সকলকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কমরেড, মঞ্চের ডান দিকে যারা আছেন একটা অংশ মঞ্চের বাঁ দিকে চলে আসবে, জায়গা অনেক আছে। মঞ্চে ডেকে নিচ্ছি সৌরভ দাকে, সৌরভ পালদি, কমরেড দেবদীপ দা, আমরা এই সভার কাজ শুরু করব। সবার শুরুতেই বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা সলিল চৌধুরীর একটি গান কোরাস রূপে এই সভা স্থলে গাইবে। বিশ্বভারতীর সেই টিমকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। मोहब्बत पढ़ने लिखने में बहुत आसान है मेरे दोस्त, लेकिन मोहब्बत निभाने में पसीना छूट जाती है। আমরা আজকে 1.5 মাস জুড়ে কলেজে, ক্যাম্পাসে, স্কুলে, রাজপথে, আলপথে ধরে সকলে যে রক্ত ঘাম করে আজকে মিছিল নিয়ে এখানে এসেছি, আমরা রক্তের বিনিময় যে পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই পতাকার সম্মান রক্ষা করতে গিয়ে, ছাত্রছাত্রীদের হক অধিকার রক্ষা করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার সহ যারা আমরা ঘাম ঝরিয়ে এই রাজপথের দখল নিলাম, তাদের সকলকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাই। শহীদের মৃত্যু, রঞ্জন গোস্বামী থেকে শুরু করে সুশোভন মুখার্জি হয়ে আনিস খান, জুলফাই মল্লিক থেকে শুরু করে তিলক টুডু, পার্থ, আমাদের সুলিপ্ত গুপ্ত, কাকে ছাড়েনি? একের পর এক খুন করে গিয়েছে তৃণমূলের হয় ঝান্টাধারীরা, না হয় তৃণমূলের উর্দিধারীরা। এ রাজ্যের বুকে দাঁড়িয়ে কি কারণে খুন হয়েছে? ছাত্রছাত্রীদের অধিকারের কথা বলতে গিয়ে, যে সরকারি হোক, এ রাজ্যের বুকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, নকশালবাড়ি আদিবাসী অংশের ছাত্রছাত্রীদের জন্য অধিকারের লড়াই, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা, ফি এর দাবিতে লড়াই, ফি কমানোর দাবিতে লড়াই, লড়তে লড়তে তারা সরকারকে বাধ্য করেছে এই কলেজ হোস্টেলগুলো তৈরি করবার জন্য। সেই দিন আমরা বুঝতে পারিনি তিলককে কেন খুন করছে, পার্থকে কেন খুন করছে। আজকের দিনে এসে প্রমাণ হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে আদিবাসী হোস্টেলগুলোতেও তালা পড়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বলবার চেষ্টা করছি, গোটা রাজ্য জুড়ে দীনেশ মজুমদার ভবন থেকে এসএফআই এর স্লোগান, এসএফআই এর দাবি তৈরি হচ্ছে না। আমরা বলেছি এ রাজ্যের ছাত্রছাত্রীর কাছে যেতে হবে, প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা এলাকায়, পাড়ায়, মহল্লায় ঢুকে ছাত্রদের সমস্যার কথা তুলে নিয়ে আসতে হবে। আমরা গোটা রাজ্য ঘুরে যা বুঝলাম, লেখাপড়ার অধিকারের কথা, মত প্রকাশের কথা, ইন্টারনেট পরিষেবার কথা ছাত্রছাত্রীরা বলতে চাইছে। গ্রাম থেকে শহরে উঠে আসছে ছেলেমেয়েরা পড়াশোনা করবার জন্য, দু চোখ পড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু রিচার্জ স্কলারশিপ বন্ধ করে দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন নেই। আমরা সংগঠিত হওয়ার কথা বলছি, আর আমরা যখন সংগঠিত হওয়ার কথা বলছি, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ম্যাডাম বললেন সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে।
এসএফআই প্রতিটা ক্যাম্পাস, আলপথ থেকে রাজপথ আজকের এই সমাবেশে এসেছে রিংটন বাজাতে বাজাতে। আর সমাবেশের মিলনের ফলে যে ঐক্য গড়ে তুলেছে, এমন ভাইব্রেশন তৈরি হচ্ছে, নবান্নের 14 তলা কেঁপে উঠছে। আমরা বলছি যে এই সরকার ব্যবস্থা, শিক্ষা একের পর এক কমরেডদের শহীদ করেছে, মেরেছে, রক্ত ঝরিয়েছে। আমরা এসএফআই এখন বলছি যে বন্ধু, ও সাল দুসরা থা, এ সাল দুসরা হে। এই দুসরা সালে এসএফআই শিখে গেছে প্রতিরোধ কি করে করতে হয়। মেদিনীপুর কলেজ ছাত্রীরা দেখিয়ে দিয়েছে ঝান্ডাধারীদের কি করে সহায়তা করতে হয়। ঝান্ডাধারীদের রক্ষা করতে গিয়ে উর্দিধারীদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি যে উর্দিধারীরা আইনের রক্ষক হয়ে ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তুলছেন, তৃণমূলের দালালি করছেন। আপনাকেও আমরা আইনের কাঠগড়ায় যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমরাও এসএফআই নই, আমরা মেদিনীপুর জেলার পুলিশকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছেড়েছি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, এই লড়াই লড়তে গিয়ে কংগ্রেস সুদীপ্ত গুপ্ত শহীদের মৃত্যুবরণ করেছে, পুলিশের হাতে খুন হয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে অবৈধ ছাত্র সংসদ লড়াই করে সামনে কলকাতা ইউনিভার্সিটি। লড়াই কি করে লড়তে হয়, অধিকার কি করে ছিনিয়ে নিতে হয়, এই অধিকার ছিনিয়ে নেওয়ার পথ দেখিয়েছে। অবস্থান বিক্ষোভ ঘন্টার পর ঘন্টা চালিয়ে অবৈধ ছাত্র সংসদগুলোতে কলকাতার সমস্ত কলেজে তালা ঝোলানোর ব্যবস্থা করেছে। আমরা বলছি যে লড়াই জিতেছি, তালা ইউনিয়ন রুমে পড়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্র সংসদ নির্বাচন করে ওই তালা এসএফআই খুলবে এবং তালা খুলে ঝান্ডা উড়াবে, সঙ্গে লাল আবিরও উড়াবে এসএফআই। সেই মেজাজ নিয়ে এসএফআই আছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই লড়াই লড়ছি, তখন মোদি মন কি বাত বলবার চেষ্টা করছে। মোদি হে তো মুমকিন হে বলবার চেষ্টা করছে। আসলে মোদির মনের কথা কি? মোদির মনের কথা হলো ওই বাংলা গান আছে না একটা আমাদের, যে মনের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এ রাজ্যের বুকে মমতা এবং মোদি একে অপরের দিকে এই গান গিয়ে বলবার চেষ্টা করছে, মোদি তুমি আমার এবং মমতা তুমি আমার। তুমি রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান লুটে পুটে খাও, ধ্বংস করে দাও। আর বিনিময়ে মোদি তুমি দিল্লিতে বসে নয়া জাতীয় শিক্ষানীতি সহ, ওয়াকাফ বিল সহ, কৃষি বিল সহ এ রাজ্যের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি একের পর এক বিক্রি করে দাও। পার্লামেন্টে আমার এমপিরা তোমার বিরুদ্ধে ভোট দেবে না, আর এ রাজ্যের বুকে বিজেপি তোমার ক্ষতি করবে না। এই হচ্ছে সেটিং। আমরা বলছি যে এই সভাস্থলে যারা এসেছেন তাদের সকলকে অনুরোধ করছি, সভাস্থলে চলে আসুন। এই বৃষ্টি ক্ষণিকের প্রকৃতির যে বিপর্যয়, তার থেকে ভয়ঙ্কর বিপর্যয় এই দেশে, এই বাংলার বুকে নামিয়ে এনেছে দুটো সরকার। তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা যদি আমরা রাখতে পারি, তাহলে এই সামান্য পরিমাণ বৃষ্টি আমাদের কোন রকম ক্ষতি করতে পারে না। সকলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি আমি। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আপনি মনে করেন মান লিয়া তো হার গিয়া, ঠান লিয়া তো জিত গয়া, আপনি যদি এই ব্যবস্থা, রাষ্ট্রীয় পরিকাঠামো, সরকার ব্যবস্থাকে মেনে নেন, তাহলে আপনি হেরে গেছেন ভাবুন। আর আপনি যদি
লড়াই করব, তাহলে আপনি জিতে গেছেন। ভাবুন, আপনি জিতে গেছেন। একবার ঘুরে দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধ লড়াই দিন। মমতা মোদীকে এই রাজ্য এবং এই দেশ থেকে উৎখাত করতে পারে একমাত্র ছাত্র সমাজ। আজকে সভা চলবে, আমাদের বক্তারা আছে, বলবে। এরপরে আমি বলবার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের সংগঠনের মুখপাত্র ছাত্র সংগ্রাম। গতকাল প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে আমরা ঘোষণা করেছিলাম এই সমাবেশ মঞ্চ থেকেই অনলাইনে আমরা এই পত্রিকা ওপেন করব। ছাত্র সংগ্রামের এডিটর সৌভিক আছে, ওপেন হওয়ার আগে তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। बदला হবে সব হয়, उन्हें दो बरसाते करनी है कुछ बातें। সবাই হচ্ছে একটা জায়গায় জড়ো হয়ে যাও, এরপরে দীপশিদা, ময়ূরদা এরা সবাই বলবে, সেই সবটার পরে আমাদের ফিরতে হবে, তার আগে না। কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত এসএফআই এর সর্বভারতীয় নেতৃত্বরা, এসএফআই এর আরো সর্বভারতীয় নেতৃত্বরা, তারা ভিড়ের মধ্যে মিশে আছে। সুজনদা, প্রতিযোগিতারাও আছে এখানে। এবং এই সমাবেশে আমাদের রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা তারা হাজির হয়েছে। চা শ্রমিকের ঘর থেকে, আদিবাসী মজদুরদের ঘর থেকে, কৃষক ক্ষেত মজুরের ঘর থেকে, পরিযায়ী শ্রমিকের ঘর থেকে, খনি পাথর খাদানের শ্রমিকের ঘর থেকে, শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের ঘর থেকে, আইটি শ্রমিকদের ঘর থেকে, এই গোটা রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে, তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম। আমরা একটা আওয়াজ তৈরি করবার চেষ্টা করেছি। গত 1.5 মাস ধরে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলাম, একটু কষ্টি পাথরে যাচাই করে নিতে যে আমরা দীনেশ মজুমদার ভবনে বসে যে 5 দফা দাবি নির্ধারণ করছি, সেই 5 দফা দাবি আদৌ এই গোটা রাজ্যের ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হৃদস্পন্দনের দাবি কিনা। আমরা গিয়ে পৌঁছে আমরা বুঝতে পেরেছিলাম যে 5 দফা দাবির বাইরেও আরো বহু কথা আছে, যে কথাগুলো অব্যক্ত হয়ে থেকে যায় প্রতিদিন প্রতি রাতে। সেই সমস্ত কথাগুলোকে এক জায়গায় করে আমরা আওয়াজ তুলেছিলাম যে একের দাবি হাজার গলায়। আর আজকে এই পশ্চিমবাংলার প্রতিটা কোণা থেকে, একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা কোণা থেকে ছেলেমেয়েরা এই কলেজ স্ট্রিটের বুকে এসে আওয়াজ তুলছে, হ্যাঁ, একের দাবি হাজার গলায়, কাঁপবে সরকার 14 তলায়, কাঁপবে সরকার 14 তলায়। এই প্রত্যয়টা নিয়ে এই গোটা বাংলার ছেলেমেয়েরা আজকে এখানে হাজির হয়েছে। গোটা দুনিয়া জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে যেখানে বামপন্থাকে, সমাজতন্ত্রকে, সমাজতন্ত্রের মডেলগুলোকে, সমাজতন্ত্রের ভাবনাগুলোকে, সমাজতন্ত্র নির্মাণের পথগুলোকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা আটকে দেওয়ার চেষ্টা করছে তারা একদিকে হতাশা তৈরি করবার চেষ্টা করছে, আবার আরেকদিকে উগ্রতা তৈরি করবার চেষ্টা করছে। আমরা বলছি যে এই হতাশার মধ্যেই সম্ভাবনার ঝকমকে আলো আছে। এই হতাশার অন্ধকারের মধ্যে থেকে সেই সম্ভাবনার আলোর বিচ্ছুরণ আমরা ঘটাতে চাইছি। এই হতাশার অন্ধকার থেকেই সম্ভাবনার আলোর উৎসারিত আলোর বিচ্ছুরণ ঘটাতে গিয়ে এই রাজ্যের বুকে, এই গোটা দেশের বুকে শয়ে শয়ে ছেলে মেয়ে তারা বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছে। তিলক টুডু, শালবনির বুকে তিলক টুডুকে যে ঘাতক বাহিনী বুলেটে বুলেটে তিলক টুডুকে ঝাঁঝরা করেছিল, সেই ঘাতক বাহিনীকে এই পশ্চিমবাংলার বুকে জায়গা দিয়েছিল, পুষে রেখেছিল,
টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে পুষেছিল যে আমেরিকা, যে বামপন্থাকে দুর্বল করার জন্য এই বাংলার মাটিতে সেই একই আমেরিকা ইসরায়েলের ঘাতক বাহিনীকে ব্যবহার করে প্যালেস্টাইনের বুকে 65,000 মানুষকে দিনের পর দিন খুন করে যায়, গণহত্যা চালিয়ে যায় তখন আমরা বুক চিতিয়ে এই কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে বলি যে যুদ্ধবাজ ইসরায়েলকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। যুদ্ধবাজ আমেরিকাকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। ওই ঘেন্নার আওয়াজ এই দেশের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল, এই রাজ্যের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। সরকার যে ঘেন্নাটা প্রদর্শন করতে পারল না, বুটলিকার্স অফ আমেরিকা হয়ে, বুটলিকার্স অফ ইম্পিরিয়ালিজম হয়ে আজকে আমরা বুক চিতিয়ে এই শহীদের আত্মত্যাগের কথা মাথায় রেখে শালবনী থেকে শুরু করে এই গোটা রাজ্যের প্রান্তে, প্রতিটা প্রান্তে দাঁড়িয়ে আমরা সেই ঘেন্নাটা প্রদর্শন করে আসতে পারি। এটাই আমাদের জোরের জায়গা। এই জোরের জায়গাটাকে ভাঙবার জন্য গোটা দেশের, গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চাইছে। এই রাজ্যের মাটিতে লেখাপড়ার বন্দোবস্তকে ক্রমশ সংকুচিত করতে চাইছে। সিগনিফিকেন্স অফ এডুকেশন, পড়াশোনার গুরুত্ব, প্রাসঙ্গিকতা, সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। স্কলারশিপ নেই, স্টাইপেন্ড নেই, ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এখন নতুন করে শিক্ষকরাও ড্রপ আউট হয়ে যাচ্ছে। 26,000 শিক্ষক রাতারাতি সরকারের দুর্নীতির জন্য ড্রপ আউট হয়ে গেল। কার পকেটে টাকা গেল, কার বান্ধবীর ফ্ল্যাটে টাকা গেল, যে কিনা তিলক টুডুদেরকে, অভিজিৎ মাহাতোদেরকে, জুলফাই মল্লিকদেরকে, এদেরকে খুন করবার জন্য, ফুলচাঁদ মাহাতোদেরকে খুন করবার জন্য সিআইএ থেকে টাকা নিয়ে এসেছিল যে সেদিন, সেই পরবর্তীকালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হলো, মানুষের টাকা চুরি করলো, তারপরে বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে এখন জেলের ভাত খেতে হচ্ছে। এই ঘেন্নার প্রদর্শন আমাদের করতে হবে পড়াশোনাকে বাঁচানোর জন্য। ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্টের সরকার যা ব্যবস্থা করেছিল গোটা পশ্চিমবাংলার মাটিতে অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত, আর আজকে প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে জায়গা করে দেওয়ার জন্য কলেজের অ্যাডমিশন 1 মাস ধরে বন্ধ রেখে দিয়েছিল। এসএফআই গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় ডিএম এর কাছে গিয়ে চাপ দিয়েছে, তারপর বিকাশ ভবনে গিয়ে চাপ দিয়েছে, চাপে পড়ে বাপ বলেছে। পরের দিন নোটিফিকেশন বার করেছে, আগামীকাল থেকে কলেজের অ্যাডমিশনের পোর্টাল শুরু হবে। এই ছেলে মেয়েরা বাধ্য হলো, লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে। লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো প্রাইভেট কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে। এরপরে সরকারি জায়গায় সুযোগ পেলেও ওই প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি থেকে টাকাটা রিইম্বার্স হবে না, সে আর সরকারি পড়াশোনার আওতার মধ্যে আসতে পারবে না। গোটা পাবলিক এডুকেশনটাকে ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত। পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলা হচ্ছে, কিন্তু সেই পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবার কোনো ভাবনা এই রাজ্যের সরকারটা রাখলো না। আমরা বলছি বিকল্পের সন্ধান দিতে চাইছি। আমরা ট্যাব দিচ্ছে, কিন্তু ট্যাবটা নিয়ে আমরা করবো কি? একটা ট্যাব কেনবার পরে সেখানে একটা জিওর সিম ভরতে হবে, তাতে 3 মাস অন্তর অন্তর 800 টাকা রিচার্জ করতে হবে, তবে গিয়ে ইন্টারনেটটা পাবো। কেন কেন আমাদের রাজ্যের বুকে প্রতিটা মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবে না? কেন তথ্যের দুনিয়া কেবলমাত্র বড় লোকের হাতের মধ্যে কুক্ষিগত হয়ে থাকবে? কেন তথ্যের দুনিয়াতে গরিব মানুষ তার ছোঁয়া, তার ক্লিক তথ্যের দুনিয়ায় পড়বে না? অসম্ভব নয়। অপটিক্যাল ফাইবার টেকনোলজি দিয়ে গোটা পশ্চিমবাংলার মাটির তলা দিয়ে তার যাবে, গোটা পশ্চিমবাংলা সূত্রায়িত হবে ইন্টারনেটের মাধ্যমে। ফ্রি ওয়াইফাই জোন দিয়ে প্রতিটা ইনস্টিটিউশনের ভেতরে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে প্রতিটা ছাত্রের কাছে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। কেরলের সরকার, বামপন্থীদের সরকার এই অল্টারনেটিভ মডেলকে সামনে রেখেছে। আমরা এই অল্টারনেটিভের কথা বলছি। 1.5 মাস ধরে গ্রামাঞ্চলে গিয়ে তাওয়া গরম করা হয়েছে। রুটি শেখার কাজটা কাল থেকে শুরু হবে। প্রতিটা ব্লকে ব্লকে আমরা পৌঁছে যাব গণস্বাক্ষর করাতে এই ইন্টারনেট ফর অল, ফ্রি ইন্টারনেট ফর অল, বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দাবিগুলোকে নিয়ে।
সিলেবাসটাকে ধ্বংস করে দিচ্ছে। ভারতবর্ষের নির্মাণ, ভারত আত্মার নির্মাণ, ভারত ভাবনার নির্মাণকে ধ্বংস করছে। কোনটা ভারতবর্ষ? আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে অহরহ তব বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আমরা তো জেনেছি ভারতবর্ষ মানে ये महान दृश्य है चल रहा मनुष्य है, अश्रु श्वेत रक्त से लखपत लखपत लखपत, अग्निपथ अग्निपथ अग्निपथ। আমরা তো ছোটবেলা থেকে জেনেছি ভারতবর্ষ মানে हमारे सपा मरदूदे हरम मसनद पे बिठाए जाएंगे और ताज उछाले जाएंगे और तख्त गिराए जाएंगे। সেই ভারতবর্ষের সিলেবাস থেকে রবি ঠাকুর, নজরুল ইসলাম, ফাইয়াজ আহমেদ ফয়েজকে দিনের পর দিন বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা বলছি সিলেবাসের মধ্যে প্রকৃত দেশপ্রেমের পাঠ, ঐক্য সংগতির পাঠ, ঐক্যের পাঠ, সম্প্রীতির পাঠ, সংবিধানের পাঠ, এটা ম্যান্ডেটরি করতে হবে, কম্পালসারি করতে হবে। প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় সংবিধানের প্রস্তাবনা পাঠকে ম্যান্ডেটরি করতে হবে। ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, অঙ্ক বইয়ের প্রথম পাতায়, বাংলা বইয়ের প্রথম পাতায় সংবিধানের প্রস্তাবনা লেখা থাকতো। আর এখন সেই পাতাগুলো থেকে একজন চোর, চিটিংবাজ, হাওয়াই চটি পরা মহিলার ছবি থাকে, আর কিছু থাকে না। যে গোটা পশ্চিম বাংলার পড়াশোনাটাকে বিক্রি করছে তার বিজ্ঞাপন থাকে, সংবিধানের বিজ্ঞাপন থাকে না। আমরা বলছি আমাদের লড়াইয়ের প্রতিটা বিজ্ঞাপনে বাবা সাহেব আম্বেদকর আছে, আমাদের লড়াইয়ের প্রতিটা রক্তবিন্দুতে বাবা সাহেব আম্বেদকরদের হাতে তৈরি এই সংবিধানটা আছে। এই সংবিধানটা রক্ষা করবার জন্য আমাদেরকে লড়তে হবে। এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, নির্বাচনের অধিকার, ছাত্র সংসদ নির্বাচন, স্কুল পরিচালন সমিতির নির্বাচন, এই নির্বাচনের অধিকার আমাদেরকে প্রয়োগ করতে হবে। মডেল উপস্থিত হয়েছে তো। আমরা বলেছিলাম চালিয়ে খেলা হবে। চালিয়ে খেলা হবে মানে কি? মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেডিকেল কলেজের বুকে বাম ঐক্য তৈরি করে টিএমসিপি এবিভিপি কে ধুলো চাটিয়েছে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা সংহতি জানিয়েছি, আমরা সালাম জানিয়েছি, আমরা কুর্নিশ জানিয়েছি, আর বলেছি ওইটাই হলো মডেল। যেখানে যেখানে সরকার যদি নির্বাচন না সংগঠিত করে, ছাত্র সংসদের নির্বাচনের দিন যদি সরকার ঘোষণা না করে, তাহলে কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষকে চাপ দিয়ে ওই মডেলে ইলেকশন আমরা সংগঠিত করব, বাম ঐক্য করব, একসাথে এক হয়ে লড়বো, আর তৃণমূল আর এবিভিপি কে সরিয়ে দেব ক্যাম্পাসগুলো থেকে, ক্যাম্পাসগুলোকে তৃণমূল বিজেপি মুক্ত ঘোষণা করব। এই প্রত্যয়টা আমাদের মধ্যে আছে, কারণ এই প্রত্যয় আমাদের রক্ত প্রবাহে। এই দুটো ব্যানারে যাদের ছবি আছে, এছাড়াও বহু মানুষ, সুশোভন মুখার্জির দিদি, আমাদের বোন আমাদের মধ্যে উপস্থিত আছে, আনিস খানের বাবা, আনিস খানের দাদা আমাদের মধ্যে উপস্থিত আছে, জুলফাই মল্লিকের ভাইপো আমাদের মধ্যে উপস্থিত আছে, সাইফুদ্দিন মোল্লার ভাই ও রাস্তায় আছে, ও পৌঁছে যাবে খানিকক্ষণের মধ্যে। এই গোটা বাংলার শহীদরা তারা একসাথে এই লড়াইটা লড়েছিল, আর তাদেরকে তাদের কথা, তাদের আত্মত্যাগকে বুকে নিয়ে আমরা এগোই। আসাদের শাকের মতন আমরা ঘোষণা করি, এই প্রতিটা শহীদের রক্তে ভেজা জামা আমাদের প্রাণের পতাকা। আর যারা গতকাল রাত থেকে সেই প্রাণের পতাকা এই গোটা চত্বর জুড়ে মুছে দেওয়ার চেষ্টা করেছে, আমরা বলছি নির্বাচন হলে ক্যাম্পাসের ভেতর থেকে তাদেরকে মুছে দেওয়ার বন্দোবস্ত আমরা করব। যুদ্ধে অবতীর্ণ হয়েছি, দুনিয়ার সবচেয়ে পবিত্রতম যুদ্ধটা লড়ছি। এই গর্ব, এই কনফিডেন্স আমাদের মধ্যে থাকা দরকার। এই পৃথিবীর বুকে যে কটা যুদ্ধ পবিত্রতম যুদ্ধ হিসেবে ঘোষিত হয়েছে, সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ হতে পারে, ক্রুসেডের যুদ্ধ হতে পারে, কারবালার যুদ্ধ হতে পারে, সেই সব যুদ্ধের চেয়েও পবিত্রতম যুদ্ধ আমরা লড়ছি। ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ফেরানোর যুদ্ধ আমরা লড়ছি, স্বপ্নহীন চোখে স্বপ্ন জাগানোর যুদ্ধ আমরা লড়ছি। এই রাজ্যের বুকে লেখাপড়ার গুরুত্বটাকে পুনরুদ্ধার করবার যুদ্ধ আমরা লড়ছি। আর এই যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে গোটা বাংলার ছেলে মেয়েরা আজকে এই কলেজ স্ট্রিটে পৌঁছে এই আওয়াজ তুলে দিয়েছে যে এসএফআই পড়তে জানে, গড়তে জানে, লড়তে জানে, মরতে জানে, কিন্তু হারতে জানে না। 1 ইঞ্চি
নিতে হবে ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে ক্যাম্পাস। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আওয়াজগুলোকে তুলে আনার কাজ আমরা চালিয়ে নিয়ে যাব। আর শেষ কথা বলে যাই, 1.5 মাস আমাদের বহু সাথীরা জেলায় জেলায় গত 1.5 মাস বাড়ি ফেরেনি। গত 1.5 মাস গোটা জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছে। আমরা কথা দিয়ে গেলাম 1.5 মাস ধরে ঘুরে ঘুরে যদি কলেজ স্ট্রিট ভরাতে পারি, তাহলে আগামী 6 মাস ধরে ঘুরে বেড়াবো এই রাজ্যটাকে নতুন করে গঠন করতে, শহীদ মিনার ভরিয়ে দেব। এই আওয়াজটা নিয়ে আমাদেরকে ফিরতে হবে। আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। কমরেড, মঞ্চে উপস্থিত রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব, যে সমস্ত কমরেডরা, সাথীরা, বন্ধুরা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। আমার খুব বেশি কিছু বলার নেই। এর আগের বক্তারা আমাদের যা যা কথা বলার মোটামুটি বলে দিয়েছে। আমরা এখানে আসার আগে পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বের উদ্যোগে বিভিন্ন শহীদের বাড়িতে গিয়েছিলাম। পশ্চিম মেদিনীপুর জেলার 2 শহীদ, কমরেড জিলফাই মন্ডল, কমরেড তিলক টুডু, তাদের বাড়িতে একজনের বাড়ি থেকে আর একজনের বাড়ি পর্যন্ত লম্বা রাস্তা আমরা হেঁটেছি। 46 ডিগ্রি 47 ডিগ্রি টেম্পারেচার। পশ্চিম মেদিনীপুরের সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে। আমাদের মনে পড়ছে, আমি আর দেবাঞ্জন ছিলাম, দেবাঞ্জন ছবিটা পোস্ট করেছে, ভিডিওটা ফেসবুকে। তিলক টুডুর বাড়ি থেকে আমরা তিলকের যে পতাকা, যে রক্ত খচিত পতাকা, সেই পতাকা নিয়ে হাঁটছি, মিছিল করছি। আমাদের মিছিলের একদম শুরুতে, একদম সামনের সারিতে একটা ছোট্ট বাচ্চা, ক্লাস 2-তে পড়ে, সে পায়ে চটি নেই, পায়ে চপ্পল নেই, ওই তিলক স্কোয়াড, তিলক বাহিনী সেই লেখা ব্যানারটা ধরে হাঁটছে লম্বা রাস্তা। আমরা বারবার ওকে জিজ্ঞেস করছি, তুই খালি পায়ে হাঁটছিস, বৃষ্টি পড়ছে, কাদা হচ্ছে, তোর অসুবিধা হচ্ছে না? ছোট্ট বাচ্চা, বেশি কথা বলে না, খালি মাথা নেড়ে বলছে যে না, অসুবিধা হচ্ছে না। আসলে তিলক টুডুর মাটি জানে, তিলক টুডুরা জানে, এই ভারতবর্ষের, এই বাংলার প্রান্তিক মানুষেরা জানে, এমন হাজার হাজার খালি পা বাচ্চার একমাত্র ঠিকানার নাম ভারতের ছাত্র ফেডারেশন। তাদের ভালোবাসার স্কোয়াডের নাম ভারতের ছাত্র ফেডারেশন। তাদের ভরসার, তাদের মনের ভিতরকার কষ্টের, যন্ত্রণার, আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানার নাম ভারতের ছাত্র ফেডারেশন। পশ্চিম মেদিনীপুর জেলা, ওই এলাকার কেশপুর এলাকা, আমরা নাম শুনেছি অনেকে। কেশপুর এলাকায় কলেজ ছিল না কোনো। বামপন্থীরা ছাত্র আন্দোলন করেছেন, বিভিন্ন জায়গায় বাইরের কলেজে পড়েছেন, আর কেশপুরে এসে ফিরে মনে করেছেন আমরা ছাত্র হলাম, আমরা পড়াশোনা করলাম, আর আমার গ্রামের ছেলেটা মেয়েটা দূরত্বের কারণে যে পড়াশোনা করতে পারলো, লোকের বাড়িতে গিয়ে টাকা চেয়েছে। লোকের বাড়ির 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা জমা করে সুকুমার সেনগুপ্তর নামে আমরা ওখানে কলেজ করেছিলাম। জমি বামপন্থীরা দিয়েছে, কলেজ করার ইনফ্রাস্ট্রাকচারের টাকা সাধারণ মানুষ দিয়েছে, বামপন্থীরা কালেক্ট করে দিয়েছে। কমরেড সুকুমার সেনগুপ্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কমরেড সুকুমার সেনগুপ্ত এই ভারতের লাল ঝান্ডার কর্মী ছিলেন। ওই আমাদের মতো যারা মনে করেন যে বাস आजादी काफी नहीं है, हमें ऐसी आजादी चाहिए जहां पे इस देश का गरीब नौजवान उनके हाथ में आजादी हो, তাদের মধ্যে ছিলেন। শহীদের নামাঙ্কিত কলেজের ভিতরে ঢুকতে দেয়নি ওরা, আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যে শহীদ মূর্তি আমরা তৈরি করেছিলাম তাতে মালা দিতে দেয়নি তৃণমূলীরা, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আর সুকুমার সেনগুপ্তর প্রতিকৃতিতে মালা দিতে দিতে ওখানকার সাধারণ ছাত্রছাত্রীরা শপথ করেছে আগামী দিনে ওই কলেজের ছেলেমেয়েরা যখন নির্বাচনে লড়বেন, নির্বাচনে জিতবেন, আজকে যারা আমার শহীদকে মালা দিতে দিল না তাদের কলেজে ঢোকা বন্ধ করে দেবেন, দুষ্কৃতীদের কলেজে ঢোকা বন্ধ করে দেবেন, শপথ নিয়ে এসেছেন তারা। কেশপুরের কথা শুনেছি আমরা। আজকের যিনি মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষপুর, শুনেছিলেন? কেশপুরের অফিসে গিয়ে দেখবেন 47 জন শহীদের নাম। একটা ব্লকের মধ্যে এত শহীদ কোথাও হয়নি। তার মধ্যে প্রথম যে নামটা, তার বয়স 12 থেকে 13 বছর, স্কুলের ছাত্র, এসএফআই করতে বলে খুন হয়েছে। যারা মনে করেছিলেন কেশপুরকে শেষপুর করে দেবেন, আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন, ওই কেশপুরের রাস্তায় দাঁড়িয়ে দেখলেন যেখানে তিলক টুডুর গ্রামে আমাদেরকে শাসিয়ে আসা হয়েছিল, যেখানে যদি এসএফআই সভা করে কাউকে আর গ্রামে থাকতে দেওয়া হবে না। আমরা যখন আমাদের ছোট্ট মিছিলটা নিয়ে গ্রামের ভিতরে ঢুকলাম,
গ্রামের মায়েরা, বোনেরা, সাধারণ মানুষরা আমাদের মিছিলে এসে জানান দিল, আসলে লাল ঝান্ডার শেষপুর হয় না, আসলে লাল ঝান্ডাকে খুন করে শেষ করা যায় না। প্রত্যেক বীর শহীদের খুন থেকে, রক্ত থেকে নতুন নতুন করে তিলক, আনিস, সৈফুদ্দিন, স্বপনরা, সুদীপ্তরা তৈরি। আমার কথা লম্বা করার আর নেই, তবে যেটুকু বলে শেষ করা। সৌভিক বলেছে বলার আগে, দেবাঞ্জনরা বলেছে, অনুব্রত মন্ডল নামে অনেক বড় নেতা আছে। এখানে যে পুলিশ কর্মীরা রয়েছেন, আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে সমস্ত চাকরিহারা যারা রাস্তায় নেমেছিলেন তাদের উপর পুলিশি আক্রমণ হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি কোনো কথা বললে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই পুলিশটা ডান্ডা নিয়ে আমাদের উপর তেড়ে আসে। আমরা সুদীপ্ত গুপ্তকে ভুলিনি, আমরা মইনুল মিতাকে ভুলিনি, যাদেরকে পুলিশরা পিটিয়ে খুন করেছিলেন। আপনারা ভিডিও রেকর্ডিংটা শুনেছেন। একজন জেল খাটা আসামি একজন পুলিশের বড় কর্তাকে ফোন করে বলছেন, তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর মাকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দিস। পরের কথাগুলো আমি বলছি না। আমার শিক্ষা, আমার সম্মান, আমার রুচি তাতে বাঁধে। আপনার বাড়ির কাউকে এমন কথা বললে আপনি কি করতেন? আপনার বাড়ির মহিলাদের সম্পর্কে এমন কথা বললে আপনি কি করতেন? রাখতেন? রাগ হতো? শরীরের রক্ত গরম হয়ে যেত? আমরা গিয়ে দেখলাম যার সম্বন্ধে, যার প্রতি এই সমস্ত কথাগুলো বলা, তিনি বারংবার বলে গেলেন, আপনি কি কথা বলছেন স্যার? একজন জেল খাটা আসামি যে আমার বাড়ির মহিলাদের সম্মান লুণ্ঠিত করার কথা বলছে, তাকে স্যার ছাড়া অন্য কিছু বলার অধিকার, ক্ষমতা পশ্চিমবঙ্গের পুলিশের নেই। সেই পুলিশ আমার আপনার সম্মান, তিলোত্তমার সম্মান, আমাদের স্বপ্নগুলোকে বাঁচাবে কি করে? আমি আপনাদের বলছি, পুলিশের যে বন্ধুরা আমাদের কথা শুনছেন, বিভিন্ন সরকার আসবে, বিভিন্ন সরকার যাবে, অনেক এরকম অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গে থেকে গেছে এবং চলে এসেছে, কিন্তু যা যাবে না তা হলো আপনার ওই বর্দির সম্মানটা। সেই সম্মানটাকে ভূমিষ্ঠ করবেন না। আজকে যাদের ওপর লাঠির বাড়ি মারছে, আজকে যাদের কলার ধরছেন, আজকে যাদের জেলের মধ্যে পড়ছেন, যদি সত্যিকারের নির্বাচন হয়, যদি সত্যিকারের মানুষ ভোট দিতে পারে, কিছুদিন পরে সেই মানুষগুলোকেই হাত তুলে সেলিউট আপনাদের করতে হবে। এই কথা আপনারাও খুব ভালোভাবে জানেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাকে বাঁচানোর লড়াই আপনাদেরও তো লড়াই। আপনার বাড়িরও ছেলে মেয়ে আছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর যে অ্যাডমিশন নিতে পারেনি, কারণ পশ্চিমবঙ্গের সরকার তার অ্যাডমিশন পোর্টাল খুলেনি। আপনার বাড়িতেও ছেলে মেয়ে আছে তো, যার কলেজে, ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ পাওয়ার কথা ছিল। আপনার বাড়িতেও তো একটা ছেলে মেয়ে রয়েছে যে তিলোত্তমার মতো স্বপ্ন দেখতো, ডাক্তার হবে, কলেজে যেতে, পড়াশোনা করতো। আপনি যদি না চান আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যায়, পুরে খাপ হয়ে যায়, তাহলে আমি বলবো এই লড়াই আপনাদেরও। আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, ধর্মের নামে, জাতের নামে প্রতিদিনের ভেদাভেদ থেকে আমাদেরকে সামনে আসতে দিন। একসাথে হাতে হাত রেখে লড়তে দিন আমাদের। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি পশ্চিমবঙ্গের বুকে এই যে অমানিসা, এই যে অন্ধকার, এই অন্ধকার নিশ্চয়ই একদিন কেটে যাবে। যে কথা বলে শেষ করা, শহীদ পরিবারের আত্মীয় তারা রয়েছেন এখানে, তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা আমরা শুনেছি। গতকাল মুর্শিদাবাদে আমি যাদের বাড়িতে ছিলাম, ইনসিডেন্টালি তারাও এক শহীদ পরিবার। মেয়েটির বাবা খুন হয়েছিলেন, তিনি বামপন্থী রাজনীতি করতেন বলে। প্রথমে 2 হাত কেটে নেওয়া হয়েছিল, তারপরে এতগুলো শরীরে কোপ মারা হয়েছিল যে হাসপাতালে নিয়ে যেতে যেতে উনি আর বাঁচেননি। সেই মেয়েটি শপথ নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, ভারতের ছাত্র ফেডারেশন করেছিল, কেউ তাকে দমাতে পারেনি। আমাদের মনে পড়ছে আমরা যখন জুলফাই মল্লিকের বাড়িতে গেছি, জুলফাই মল্লিকের ভাইপো আজকে এখানে উপস্থিত ছিল। জুলফাই মল্লিককে খুন করার পরেও জুলফাই মল্লিকের ভাইপো এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা তুলে ধরেছিল, কেউ তাকে আটকাতে পারেনি। আমার মনে পড়ছে কেরালার সৈয়দ আলী বলে একজন শহীদ হয়েছিলেন, তার ঘটনা। সৈয়দ আলী এই আমার আপনার মতো সাধারণ গরিব পরিবারের সন্তান, খুন হয়েছিলেন কলেজের মধ্যে এসএফআই করেন বলে। বহুদিন পর একজন বাস চালক, তিনি গাড়ি চালাতে চালাতে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা গ্রামের সামনে দাঁড়িয়েছে, একটু জল লাগবে, একটি বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যখন জল নিচ্ছে তখন দেখছে তার যে দেওয়াল, সেই দেওয়ালের ওপর শহীদ আলীর ওই শহীদ হওয়ার একটা ছবি লাগানো আছে। যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন তিনি শহীদ আলীর ভাই। তিনি যে ভদ্রলোকের বাড়ি থেকে জল নিচ্ছেন তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা এর ছবি আপনি লাগিয়ে রেখেছেন কেন? বলেছি আমার কমরেড, আমার সাথী, ভারতের ছাত্র ফেডারেশন করতে গিয়ে খুন হয়েছিল বহু বছর আগে, কিন্তু আমার কাছে ওর ছবিটা অমলিন। সৈয়দ আলীর দাদা তখন তাকে জবাব দেন যে আমি আসলে এই যা ছবি আপনি লাগিয়ে রেখেছেন আমি তার ভাই। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ওই শহীদ সৈয়দ আলীর জন্য তাদের মনে দুঃখ, যন্ত্রণা, স্মৃতি সবটা উজাড় করে দেয়।
আসলে আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমাদের ভাষা আলাদা হয়, ধর্ম আলাদা হয়, জাত আলাদা হয়, রাজ্য আলাদা হয়, আমাদের ইতিহাসগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু শহীদের বাড়ি ছুঁয়ে, শহীদের মাটি ছুঁয়ে, শহীদের স্বজন ছুঁয়ে আমাদের মনের মধ্যে যা হয় তার কোথাও কোনো অন্তর হয় না। তাদের সবচেয়ে বড় পরিচয়, সে আমার সাথী, সে আমার সহযোদ্ধা, সে আমার কমরেড। আজকের এই হানাহানির সময়, আজকের এই ভাঙার সময় আসুন আমরা একে অপরের সাথী, কমরেড, বন্ধু হয়ে উঠি। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া। কমের সভাপতি, এই বর্ষণ মুখর কলেজ স্ট্রিটে উপস্থিত আমার বন্ধু সাথীরা, প্রত্যেককে জানাই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। এই কলেজ স্ট্রিটে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সভা করছি, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে যে অংশটা, সেটা একটা সময় তাকে বলা হতো হার্ডিঞ্জ হোস্টেল। সেই হার্ডিঞ্জ হোস্টেলে বাস্তু ঘুঘুর আঁকড়া ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে থাকতে পারত না। কিন্তু এই কলেজ স্ট্রিট মানে প্রতিবাদ প্রতিরোধের জায়গা। এখানে সুদীপ্ত গুপ্তর মিছিল শুরু হয়েছিল এই কলেজ স্ট্রিট থেকে। আর ঠিক তাই জন্যই বাস্তু ঘুঘুর বাসা ভাঙতে সেদিন ভারতের ছাত্র ফেডারেশন হাতে হাত রেখে ওই বাস্তু ঘুঘুর বাসা ভেঙেছিল। আর এই শুধু আজকে গোটা রাজ্যে যে বাস্তু ঘুঘুর বাসা রয়েছে তা ভাঙতে যেভাবে আপনারা দৃঢ় প্রত্যয়ী হচ্ছেন, তার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন। এসএফআই এর পথ চলা শুরু হয়েছিল 70 সালে। এখানে উপস্থিত রয়েছেন ছিলেন কমরেড সুশোভন মুখার্জির পরিবারের লোকেরা। সেই সুশোভন মুখার্জি কালনা করে 1974-এ সেই সময় ছাত্র সংসদ নির্বাচনের দাও করতে গিয়ে তাকে খুন করা হয়। আজকে এখনো গোটা ভারতবর্ষের ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে আমরা এসএফআই লড়ছি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এখানে উপস্থিত ছিল জুলফাই মন্ডল, জুলফাই মল্লিক, তার পরিবারের লোকেরা। জুলফাই এর পরিবার, ওখানে সাইফুদ্দিনের পরিবার, যেখানে জুলফাই সাইফুদ্দিন তারা সেই অঞ্চলের ভালো ছাত্রছাত্রী ছিল। আমরা এসএফআই মানে বুঝি যে স্টাডি এন্ড স্ট্রাগল। এখানে আমার সামনে যিনি রয়েছেন, ছবি রয়েছেন, কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড নেপালের ভট্টাচার্যরা, যারা উপস্থিতে আমরা শিখিয়েছেন স্টাডি এবং স্ট্রাগল কি জিনিস হয়। আর সেই জন্যই তো সে পথ নিয়ে যখন আমরা লড়েছি, যখন বাংলার বুকে যখন এসএফআই তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমাদের থেকে অনেকটা দূরে কেরালায় মোহাম্মদ মুস্তাফা, তাকে 70-এর দশকে এমার্জেন্সিতে তাকে জেলে বন্দী করা হয়েছিল এবং জেলে বন্দী করে তাকে বলা হয়েছিল মুচি লেখা দিতে, যাতে এসএফআই ছেড়ে যায়, যে মুচি লেখা দেওয়ার কথা বলেছিল। কিন্তু সেদিন ও মুচি লেখা দেয়নি। তার পরিণাম হয়েছিল নির্মম অত্যাচার করে তার লাশ হয়ে গেছিল তার শরীরটা। আর এটাই আমাদের শেখায়, বারবার আমরা শিখেছি। আমরা এসএফআই মানে আমরা বুঝি মা মুল্ক ও মাফ छोड़ने से छोड़ता नहीं है। আমাদের কখনো ওদের মতো বাপ চেঞ্জ করি না, কখনো ওদের বাপ হয় ইংরেজরা, কখনো ওদের বাপ হয় ট্রাম্পরা, ওদের বারবার বাপ চেঞ্জ করি না। আমরা লড়াই করে যাচ্ছি। তাই জন্যই এখানে আনিস খান, সেখানে দাঁড়িয়ে আনিস খানের স্লোগান তো দিয়েছি আমরা, আনিস খানের মৃত্যু শোক সবার বুকে আগুন হোক। সেই আনিস খান সে লড়াইটা তো আমাদের শিখিয়েছে। কিন্তু এই শহীদ যখন তারা হচ্ছেন, আপনারা তো জানেন, যখন নেত্রীর স্বপ্ন পূরণের জন্য নিবেদিত প্রাণরা ফাঁকা করে দিন হয়ে চলে আসবে, এইটুকু সৌজন্য, এটাই আমাদের বামপন্থা, এটাই আমাদের এসএফআই শেখায়। এই সৌজন্যের রাজনীতির জন্যই আমরা এসএফআই করি। এখন আমরা যেখানে বলছিলাম নেত্রীর স্বপ্ন পূরণের জন্য নিবেদিত প্রাণরা 2011 সালের আগে আমাদের কমরেডদের নির্মম ভাবে খুন করেছে, যে কথাগুলো আমাদের কমরেডরা বলছিল। তার পরবর্তীকালে সেখানে দাঁড়িয়ে আনিস থেকে শুরু করে আমাদের সুদীপ্ত সাইফুদ্দিন খুন হয়েছে। কিন্তু সেই সময় যখন আমাদের খুন করতে গেছে, মমতা ব্যানার্জি বাঘের পিঠের ওপর সওয়ার হয়েছিলেন। খাগড়াগড়ে আপনারা দেখেছিলেন ওই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের যেমন আস্থা দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে ওই আলী ইমরান, তাকে সিমি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি, সেই সংগঠনের নেতা, সেই আলী ইমরানকে নেতা করেছিলেন মমতা ব্যানার্জি। ওই পার্ক সার্কাসে দাঙ্গা বাড়ানোর মূলে সেই ইদ্রিস আলী, তাকে যেমন নেতা করেছিলেন। আবার
ওইদিকে বিজেপির নেতারা এক বরদোয়ানি থেকে শুরু করে সবাই তাকে মমতা ব্যানার্জিকে তোল্লাই দিয়েছিলেন। রাজনাথ সিংহ এসে টাকা দিয়ে দিয়েছিলেন সেই আন্দোলন করবার জন্য। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় এসেছিলেন। আজকে আমাদের তার পরিণতি কি হচ্ছে? গোটা বাংলার প্রজন্ম আজকে এখান থেকে এসেছে, ওখান থেকে দূর জেলা থেকে এসেছেন, নকশালবাড়ি থেকে এসেছেন আমার কমরেডরা, এখানে ওরা বসে আছে। ওই চা বাগান থেকে নকশালবাড়ির আমার কমরেডরা যখন এসছে, ওদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওরা মিড ডে মিল পাচ্ছে না। আজকে মালদা থেকে এসছে, মালদায় যেখানে ভাঙন হচ্ছে, প্রত্যেক দিন নদীর ভাঙন হচ্ছে। আজকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে প্রতি মাসে 2টো করে বাস যায় কেরালার দিকে। তার কারণে বাংলায় কোথাও কাজ নেই। গোটা বাংলার একটা প্রজন্ম পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কলকাতা শহরের পাড়ায় পাড়ায় প্রতিদিন তারা আইটি থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে, কেউ গুড়গাঁও নয়ডায় চলে গেছে। আমাদের গোটা প্রজন্মকে পরিযায়ী বানিয়ে দিয়েছেন। এবার তার পরবর্তী প্রজন্ম বাংলায় কথা বলতে পারবে কিনা সেটার কোনো ঠিক ঠিকানা নেই। আর অন্যদিকে আমরা যখন এরা করছি, একদিকে মন্দির মসজিদের রাজনীতি করছে, ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের সাথে বসছে, তো তারপর আবার এসে নবান্নয় পুরোহিতদের সাথে বসছে। আবার আমরা দেখছি কখনো রামনবমী করছে, তার সঙ্গে সঙ্গে হনুমান জয়ন্তী করছে। আর শুধু সেখানেই নয়, মন্দির তৈরি করতে কোটি কোটি টাকা খরচা করছে। অন্যদিকে ফারাক্কায় একটা স্কুলে 900 জন ছাত্র 450 জন পরীক্ষায় ফেল করে যাচ্ছে। এই আমাদের একটু দূরে ক্যানিং এ নাসিমা মাত্র 500 টাকা দিতে পারেনি বলে স্কুলে ভর্তি হতে পারেনি, আর সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এমনই একটা দেশে বাস করছি যেখানে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী মুসলমান ছাত্রদের জন্য স্কলারশিপ বন্ধ, দলিতদের জন্য স্কলারশিপ বন্ধ, দলিত আদিবাসী স্কুল বন্ধ, সেসব তো আছেই। এখানে কিছু আজকে খবরের কাগজে, টিভির পর্দায় দেখছি, রিলে দেখছি, এখানে নয়ডা, দ্বারকায়, দিল্লি দ্বারকায় শুধুমাত্র ফিস বৃদ্ধি হয়েছে বলে সেখানে 32 জন ছাত্র ছাত্রী তারা সেখানে দিতে পারেনি ফিসগুলো। আর তাই জন্য তারা স্কুলে ঢুকতে পারছে না। আর স্কুলে যাতে ঢুকতে পারে না পারে তার জন্য বাউন্সার নিযুক্ত করেছে তারা। একটা সময় এ বাংলায় এই জিনিসটা আমরা দেখিনি। স্কুল হতো, এখানে পাশে রয়েছে হিন্দু হেয়ার সংস্কৃত স্কুল রয়েছে, পরপর স্কুলগুলোতে এখন শিক্ষক নেই, পাশে কলেজগুলো রয়েছে। সেই কলেজগুলোতে এখন সিট ফিল হয় না। প্রেসিডেন্সি কলেজের মতো কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে এখন সমস্ত সাবজেক্টের সিট ফিল আপ হচ্ছে না। অবস্থাটা এমন জায়গায় দুরবস্থা হয়ে যাচ্ছে। আর সেখানে যখন দাঁড়িয়ে ওরা শুধুমাত্র মন্দির উদ্বোধন করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, সেখানে বারবার কখনো বিজয়ের জন্য কার্নিভাল করছে, কখনো গাছে কাক আমি অবাক নামক কবিতা লিখছে, কখনো দেখতে পাচ্ছি সে নিজে গান করছে, কখনো কুৎসিত গান করছে, কুৎসিত ছবি আঁকছে। আর কখনো আমরা যখন কাজ চাইছি, আমরা যখন বলছি আমাদের শিক্ষক চাই, সেই শিক্ষকদের নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটাচ্ছে। এ কোন বাংলায় আমরা রয়েছি যে বাংলায় শিক্ষক পেটানি খাচ্ছেন, ডাক্তার ধর্ষিতা হচ্ছেন, কৃষক আত্মহত্যা করছেন, কারখানা বন্ধ হচ্ছে, ছাত্র যুবরা আত্মহত্যা করছে, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর তাই এই সময়টা এই চুপ করে বসে থাকার নয়, কারণ যারা প্রতিনিয়ত যারা আমাদের শোষণ করছে, এই কতগুলো কথা বলবার সময় আমরা এটা তো দেখেছি, যারা আমাদের শোষণ করছে ওই আম্বানি আদানিরা, ঠিক তারাই সেই আদানি গোষ্ঠী ড্রোন তৈরি করছে, হায়দ্রাবাদে ড্রোন তৈরি করছে, সেই ড্রোন দিয়ে প্যালেস্তাইনের শিশুদের হত্যা করছে। যারা প্যালেস্তাইনের শিশুদের হত্যা করছে তারাই আমাদের দেশের কৃষকদের 3টে বিলের মাধ্যমে শোষণ করছে। আর সেই আম্বানি আদানিরা অনলাইন এডুকেশনের মাধ্যমে আমাদের শোষণ করছে। আর তাদের জন্যই তারা আমাদের জল জমি জঙ্গল থেকে এয়ারপোর্ট সব কিনে নিচ্ছে। যে এয়ারপোর্টেও নিরাপত্তা নেই, যে ট্রেন লাইনে নিরাপত্তা নেই, নিরাপত্তা আছে শুধুমাত্র ওদের তেলা মাথায় তেল যাদের দেওয়া হবে, বড় লোকের গাড়ি চলবে, গরিব লোকের চামড়া দিয়ে ওদের ঢাক বাজবে, সে আমরা তো মানতে পারি না। তাই তো প্রতিরোধের কথা। আমরা এই প্রতিরোধ করতে গিয়ে আমরা মনে রাখি যে শহীদ আমাদের শাহাদাত দিয়েছেন, সেই শাহাদাতের জন্য আমরা শপথ নিতে হবে। ভগৎ সিং যেমন করে
তার ভাইকে শেষ চিঠি লিখেছিলেন। সেই ভাইকে শেষ চিঠি লিখতে গিয়ে তিনি বলেছিলেন, হাওয়া মে রহেগি তেরি খেয়াল কি বিজলি, ইয়ে মুস্তেহাক হে খানি রহে না রহে। অর্থাৎ আমার নশ্বর জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিচার, আমার ভাবনা চিরকাল রয়ে যাবে। আমাদের বিচার, আমাদের ভাবনা হচ্ছে সেটাই, আমাদের সংগঠন শেখায় এটাই, যেখানে 15ই আগস্ট আরএসএস আমাদের কেরালার বুকে আমাদের কমরেড কেভি সুরেশের দেহকে টুকরো টুকরো করেছিল, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। আমাদের দেশ হচ্ছে সেই দেশ যেখানে দাঁড়িয়ে আমাদের যারা দেশপ্রেম নিয়ে সবাল তোলে, কিন্তু আমরা বলতে চাই আমরা হচ্ছে সেই ভারতের ছাত্র ফেডারেশন। যখন আসামে আমাদের কমরেড নিরঞ্জন তালুকদারকে আমাদের শরীর টুকরো টুকরো করেছিল ওই বিচ্ছিন্নতাবাদীরা আসামে, সেই সময় এসএফআই স্লোগান দিয়েছিল আমাদের শরীর টুকরো টুকরো হতে পারে, কিন্তু যতক্ষণ আমাদের ভারতবর্ষে এই এসএফআই রয়ে গেছে আমরা ভারতকে টুকরো টুকরো করতে দেব না। আর এই ভারতের ছাত্র ফেডারেশনকে নিয়ে তাই আমরা স্লোগান দিয়েছি, এডুকেশন ইজ আওয়ার পাথ, ইউনিটি, এডুকেশন ইজ আওয়ার রাইট, ইউনিটি ইজ আওয়ার পাথ, আর ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। কারণ ডাইভার্সিটি হচ্ছে সেখানেই আমাদের ভারতবর্ষে, যেখানে এই সকল, যেমন ভারতবর্ষ সেখানে আমাদের বাংলায় চা বাগান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের একদম সমুদ্রের কাছে পর্যন্ত মানুষ আজকে এই প্রতিবাদে উপস্থিত হয়েছেন। এবং এই প্রতিবাদ প্রতিরোধে আমরা দাবি জানাচ্ছি যে নতুন প্রজন্ম এসছে, যে প্রজন্মকে কেউ বলতে পারে জেনজি, বলতে পারে কেউ জেন আলফা, কিন্তু আমরা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সাথে আমরা দাবি তুলছি সকলের জন্য ইন্টারনেট দরকার। কারণ আমরা তো দেখেছি কেরালার বুকে, ওখানে একমাত্র বামপন্থী সরকার আমাদের দেশে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা চালু করছে ক্লাস 10 থেকে আমাদের দেশের বুকে, সেখানে বারবার বিকল্প তৈরি করছে সেখানে বামপন্থীরা। আর এই বাংলায় আমাদের শিক্ষার প্রত্যেকদিন নাকে তুলে দিচ্ছে। পুরনো শিক্ষামন্ত্রী জেলে আছে, আর নতুন এই শিক্ষামন্ত্রী প্রাপ্তবধূকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো এবং লড়াই ছিনিয়ে আনবো সকলকে নিয়ে। আর এই কঠিন সময়ে সকল মানুষকে নিয়ে, সকল ছাত্রছাত্রীকে নিয়ে তাদের জন্য সংকট ও দুঃখ ত্রাতা হয়ে উঠবো আমরা, এটুকু বিশ্বাস রেখে আমি আবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।